বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20শে জানুয়ারি 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের 34তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 34তম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির গতদিন জামিনের যে মুসাবিদা ছিল। এই গতদিন আমরা যে মুসাবিদাটা দেখেছিলাম ওটা হলো 426 ধারার মুসাবিদা, মানে আপিলের শর্তে কিভাবে জামিন চাওয়া যায়। তো আজকে আমরা সবাই পেজ নাম্বার বের করবেন 79, অর্থাৎ 79 নাম্বার পেজে আমরা এই শুরু করতে যাচ্ছি। দেখেন, সবাই বের করেন যে টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে, এটা টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে, কোন জায়গায়? সুলতানপুর। একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে এক জমি রেজিস্ট্রি কালে সাব রেজিস্ট্রার নামপত্র সংক্রান্ত কাগজটি জাল মনে বুঝতে পারেন। মানে টি গেছে সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে, কিন্তু সেই জায়গা তিনি যে মিউটেশনের যে কপি জমা দিছে, এই কপিটা সাব রেজিস্ট্রার ধরে ফেলছে, এটা হলো কি? জাল। বুঝতে পারছেন? নামপত্র মানে কি? মিউটেশন। সাব রেজিস্ট্রার এই ঘটনার প্রেক্ষিতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সেকশন 195C অনুসারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্য পেনাল কোড 1860 এর 471 ধারায় নালিশি দরখাস্ত দাখিল করলে আদালত, মানে সাব রেজিস্ট্রার যখন বুঝতে পারছে জাল দলিল, সে তখন ফৌজদারি কার্যবিধি 195 ধারায় বলা আছে যে আদালতের 79 নম্বর, আদালতের কার্যক্রমে যদি কেউ জাল দলিল দাখিল করে, তাহলে সেই ক্ষেত্রে সে একটা নালিশি মামলা দায়ের করছে দণ্ডবিধির কত ধারায়? 471 ধারায়। 471 ধারায় আছে হলো জাল দলিল জেনেও ব্যবহার। এই জায়গা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওই জায়গা মাথায় একটু দিয়ে দেন, টি হবে। টি এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ দেন। পাইছেন? মাঝামাঝি এই যে এই জায়গা আদালতের পরে একটা দাঁড়িয়ে আছে, দেখেন দাঁড়িয়ে ওই জায়গা হবে কি? টি। তাহলে আমরা একটু ফ্যাক্টটা বুঝি। জমি রেজিস্ট্রেশন করতে গেছে, রেজিস্ট্রেশন করতে গিয়ে সেই জায়গায় যে মিউটেশনের যে কপি দিছে, এই কপিটা সাব রেজিস্ট্রার দেখলো যে এটা হলো জাল। তো তখন টি এর বিরুদ্ধে ওই সাব রেজিস্ট্রার নালিশি মামলা দায়ের করছে দণ্ডবিধির 471 ধারায়। 471 ধারায় আছে যে জাল দলিল জেনেও ব্যবহার করা, এবং আমলি আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। এই হলো ফ্যাক্ট। এরপরে দেখেন, আপনি টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে, আপনি মানে কে? মানে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, টি এর নিযুক্ত আইনজীবী হিসেবে পূর্বোক্ত ঘটনায় উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে 4টি আইনানুগ যুক্তি সহ 4টি যুক্তি চাইছে টি এর জামিনের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। তার মানে আপনি টি এর পক্ষের আইনজীবী, টি এর পক্ষে একটা কি করতে বলছে? জামিনের দরখাস্ত মুসাবিদা করতে বলছে। এই হলো ফ্যাক্ট। বুঝতে পারছেন? এখন মামলাটা তাহলে কত ধারার? 471 ধারার। এখন 471 ধারা ধরেন, এখন মামলাটা হলো 471 ধারায়। আমরা যদি জানি, ধরেন আমরা তো এই মুহূর্তে আমি বলে দিচ্ছি যে 471 ধারা আছে জাল দলিল জেনেও ব্যবহার, এবং 471 ধারা সাজা হলো জালিয়াতির যে সাজা 471-এর সেই সাজা, মানে 471-এর শাস্তি হলো 2 বছর। তার মানে 2 বছর হলে সেটা হলো জামিনযোগ্য অপরাধ। তাহলে এই জায়গায় আমরা যে জামিনের দরখাস্তটা করবো, এটা কত ধারার দরখাস্ত? 496 ধারা। কত ধারা বলেন? যেহেতু জামিনযোগ্য অপরাধ, তাহলে আমি জামিন চাইবো কত ধারায়? 496 ধারায়। বাট যদি আমি না বুঝি যেটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ধরেন আমি এটাও জানি না যে 471 ধারায় কি আছে, কিন্তু তারপরেও বুঝতে দেওয়া যাবে না যে আমি জানি না, ঠিক আছে? তখন আমি জামিনের দরখাস্ত লিখবো যে সংশ্লিষ্ট ধারা মোতাবেক জামিনের আবেদন। কিন্তু বোঝা যাবে না যে আমি, বুঝতে দেওয়া যাবে না যে আমি জানি কি জানি না, আগে থেকে আত্মসমর্পণ করা যাবে না। তাহলে আমরা কিভাবে লিখবো একটু যদি দেখি, আসেন। যে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, কি বলেন? ঢাকা।
সূত্র আর একটা কথা বলে দিই, সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিস কোন জায়গা আমরা জানি না, বুঝছেন? এই জায়গা ঢাকা খুলনা কোন জায়গার কথা বলছে? তো আপনি এটা আপনার মতো করে বসাবেন যে এটা কি মেট্রোপলিটন এরিয়া নাকি মেট্রোপলিটন এরিয়ার বাইরে, বুঝতে পারছেন? তা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, সিআর কেস নাম্বার এত। কোর্টে মূল প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু সিআর নাম্বার বলে নাই, বলছে সিআর কেস নাম্বার মানে কি? নালিশি মামলা। নালিশি মামলা আমরা কিভাবে বুঝলাম? ওই যে সাব রেজিস্ট্রি মামলা করছে, সাব রেজিস্ট্রার মামলা করছে, তো জায়গা তো সিআর মামলা না। সাব রেজিস্ট্রার ওই যে বলছে ম্যাজিস্ট্রেট আদালতে পেনাল কোড এত ধারা 195 সি মানে এটা সিআর মামলা। হ্যাঁ হ্যাঁ, ধারা ধারা লিখতে হয়, সূত্র লেখার পর ধারা লিখতে হয়। 471 কি দণ্ডবিধি, কোর্টে দণ্ডবিধি 1860 লেখে না, কোর্টে লেখে কি দবি, দবি। আচ্ছা, এখন এ জায়গায় সাব রেজিস্ট্রার সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিস সুলতানপুর ঢাকা, ইনি হচ্ছে কি নালিশকারী, বনাম টি আসামি কি বলেন দরখাস্তকারী, আসামি দরখাস্তকারী। এখন একটা জিনিস এখানে দেখবেন, আমাদের এখানে টেকনিক্যালি জানতে হবে, এই জায়গায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছে, ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে যে তারে গ্রেফতার করছে? তারা কিন্তু বলে নাই। তার মানে গ্রেফতার করার আগেই আমি কি চাচ্ছি? জামিন চাচ্ছি। এই গ্রেফতারের আগেই আমি জামিন চাচ্ছি, তার মানে আমি আত্মসমর্পণ করবো জামিন, বুঝছেন? তাহলে এই জায়গায় কস্ট টাইটেলের জায়গায় আমরা বিষয়ের জায়গায় কি লিখবো দেখেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি 493 ধারায় জামিনের, বুঝেন কিনা? যদি আমি এইটুক মাথায় না থাকে যে স্বেচ্ছায় আসছে নাকি ভিতরে আসছে, ভিতরে আছে, যদি ভিতরে হতো তাহলে এরকম হাজতি আসামির পক্ষে 496 ধারায় জামিনের দরখাস্ত, বুঝছেন? এ জায়গা তো হাজতি না, সে কি বাইরে, তাহলে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক দরখাস্তকারী আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি 496 ধারায় জামিনের দরখাস্ত। যারা এতটুকু বুঝবেন না, যেমন মাথায় ধরতেছে না যে হাজতি লিখবো না স্বেচ্ছায় লিখবো, তাহলে লিখবেন যে ফৌজদারি কার্যবিধি 496 ধারায় জামিনের দরখাস্ত, শেষ। বুঝতে পারছেন? সব টেকনিক কিন্তু শেখানো। আচ্ছা, এখন চলে আসি আমরা উল্লেখিত আরেকটা কথা আমি আবারও বলি দিই ভাই, এই জায়গায় এই যে টি আসামি দরখাস্তকারী, এটা যেরকম পরে লিখছি, আপনি ইচ্ছা করলে এটা আগে সাব রেজিস্ট্রার এটাও পরে লিখতে পারেন, এই জায়গায় আগে পরে কোনো ব্যাপার না, মানে এটা গ্রেভিয়াস কোনো ভুল না, গুরুতর কোনো ভুল না, বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি উল্লেখিত আসামি দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন। এই এখন আমার যা যা বলার আছে সবকিছু এই জায়গা বলবো আর কি। তো যদি আমরা দেখি, আচ্ছা আর একটা বিষয় খেয়াল করেন, এই জায়গা এই মামলাটা যদি মানে এটা যদি জামিন অযোগ্য অপরাধ হতো, কি বলেন, জামিন অযোগ্য, তাহলে সবকিছু সেম থাকতো, শুধু বিষয়ের জায়গা 96 জায়গা কি হতো 97, বুঝতে পারছেন? তো কোন ধারার শাস্তি কতটা একটু আগে জানতে হবে। এখন যদি ধরেন এটা হত্যা মামলা, তাহলে তো ডেফিনেটলি এটা জামিন অযোগ্য, তাহলে এই জায়গা ধারা হতো কত 497। আচ্ছা, উল্লেখিত আসামি দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে 1 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, দরখাস্তকারী আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী ব্যক্তি বটে, এটা সব জায়গায় এটা প্রযোজ্য। তারপরে যদি আমরা দেখি যে নালিশি দরখাস্তের সংক্ষিপ্ত বর্ণনা, এই যে মানে মামলার কি বর্ণনা, টি সুলতানপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্রের কপি জমা দিয়ে একটি জমি রেজিস্ট্রি করা কালে, মানে ওই কাহিনী যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটা আছে কততে, যে এই হলো কাহিনী। আমরা 3 নম্বরে চলে আসি, যেহেতু আসামির বিরুদ্ধে দণ্ডবিধির গোল দেবেন 471 ধারায়, অপরাধটি জামিনযোগ্য অপরাধ, সেহেতু এমন মামলায় জামিন পেতে আসামি আইনগত অধিকারী। এখন ধরেন আপনার একটা জামিনের দরখাস্ত দিছে যে এই জায়গায় যে সে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিছুই আমি জানি, তাহলে আমি এই জায়গায় লিখবো যেহেতু আসামির বিরুদ্ধে দণ্ডবিধি এত ধরনের অভিযোগ আছে এবং অভিযোগটি তেমন গুরুতর না, জামিনযোগ্য জামিন অযোগ্য তেমন কিছু লিখলাম না, সেহেতু মামলায় আসামি জামিন পেতে হকদার, অধিকারী বললাম না, কি লিখলাম হকদার। তারপর দেখেন, যেহেতু টি উক্ত জাল নামপত্রের কপি কোনো আদালতে কার্যধারায় দাখিল করেনি, সেহেতু টি দণ্ডবিধি 471 ধারায় কোনো অপরাধ
করেনি। কাহিনীটা হলো, আল্লাহ আল্লাহু আকবার, দেখেন। আচ্ছা, কাহিনীটা হলো এই টেকনিক্যাল টার্মটা অনেক তাৎপর্য বহন করে। যদি আপনি পারেন দিবেন, না পারলে দিবেন না। আমরা যখন ফৌজদারি কার্যবিধির 195 ধারা এই জায়গায় পড়ি নেই, পড়ছি বোধহয়, পড়ছি নাকি পড়ি নাই জায়গায় ফৌজদারি কার্যবিধির। হ্যাঁ পড়ছি, 195 ধারায় আছে যে জাল দলিল যদি আদালতের আদালতের কার্যক্রমে ব্যবহার করে, তাহলে আদালতকে এই মামলাটা দায়ের করতে হবে, মনে আছে? এবং সেই জায়গায় বলা আছে, আদালত বলতে দেওয়ানি রাজস্ব ফৌজদারি আদালত বুঝাইছে, রেজিস্ট্রি বা সাব রেজিস্ট্রার এরা কোনো আদালত হিসেবে গণ্য হবে। সো এই জায়গায় টি যে মিউটেশন কপি ব্যবহার করছে, এটা কিন্তু সাব রেজিস্ট্রার অফিসে, আর সাব রেজিস্ট্রার কোনো আদালত হিসেবে গণ্য হবে না। সো এই জায়গায় আমি বোঝাচ্ছি যে এই জায়গায় 471 দ্বারা কোনো অপরাধ হয় নাই। আচ্ছা, যেহেতু রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কোনো আদালত নয়, সেহেতু 471 ধারার অপরাধ বিষয়ে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কর্তৃক আসামি, এই জায়গায় টি হবে। টি এর বিরুদ্ধে দাখিলকৃত নালিশটি কি না? রক্ষণীয়। আরিফ সাহেব, আপনার লাগতেছে কিরকম? হুম, মানে গরম লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, বোঝানো লাগবে না, মানে আমরা তো সবাই গরম লাগছে, গরম লাগতেছে, আপনি তো শীতেরটা পরে আসছেন তাই জিজ্ঞেস করলাম। দেখেন তো, তারপরে দেখেন 6 নাম্বার, যে যেহেতু 471 ধারায় আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তি নালিশের ভিত্তিতে মামলা কার্যক্রম শুরু হতে পারে না, সেহেতু সাব রেজিস্ট্রার কর্তৃক দাখিলকৃত নালিশটি কি না? রক্ষণীয় না। তারপরে আমরা চলে আসি, যেহেতু টি উক্ত জাল নামপত্তনের কপি কোনো সাক্ষ্য গ্রহণের কার্যধারায় সাক্ষ্য হিসেবে প্রদান করেনি, সেহেতু টি কোনো কি করে নাই? অপরাধ করেনি। মানে সে তো কোনো মামলার কার্যক্রমে ব্যবহার করেনি, সো এটা অপরাধ করেনি। আর যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতে আত্মসমর্পণ করে, দেখছেন আদালতে কি আত্মসমর্পণ করে জামিনের দরখাস্ত প্রার্থনা করেছে। যদি এটা হাজতি আসামি হতো, হাজতি মানে সে অলরেডি কারাগারে আছে, তাহলে লিখতাম কি সে আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণেই সে নিজে আত্মসমর্পণ করার পরে আদালত তারে কারাগারে নিচ্ছে, বুঝছেন? সেহেতু যেহেতু দরখাস্তকারী আসামি বাংলাদেশের নাগরিক, 9 নাম্বার, বাংলাদেশের নাগরিক এবং জামিনে মুক্তি পেলে তিনি কি করবে না? পলায়ন করবেন এবং জামিনের শর্ত ভঙ্গ করবেন না। আরো একটা পয়েন্ট লেখা যায়, অন্যান্য বিষয়াবলী শুনানিকালে উপস্থাপন করা হবে। এছাড়া অন্যান্য যেগুলো আছে এগুলো উপস্থাপন করা হবে কখন? শুনানির সময়, শুনানির সময়। অতএব দরখাস্ত করে আসামিকে জামিনে মঞ্জুর করতে আদালতের কি হয়? সদয় মর্জি হয়। তা লিখতে বলছিল কয়টা? 4টা, আমি লিখে ফেলছি অনেকগুলা, বুঝতে পারছেন? এখন মেইন যে মুসাবিদায় ভাই, মুসাবিদায় যে জিনিসটা দেখে থাকে সেটা হলো যে আপনি মুসাবিদার ফরম্যাটটা ঠিক আছে কিনা। এই যে আদালতের নাম, সূত্র, ধারা, তারপর নালিশকারী, আসামি, দরখাস্তকারী, বিষয়, এগুলার বলে কস্ট টাইটেল। এই জিনিসগুলো আপনি ঠিকঠাক ভাবে সাজাতে পারছেন কিনা। আর মাঝের 2-4 কথা তো মুখস্থ করার দরকার আছে, এগুলো তো নিজের মতো করে কাটাকাটি হবে না, শুধু সাজাইয়া লিখে দিতে হবে। হোসেন বললা মাথাটা ধার দেবো তাই? আচ্ছা, আপনার মাথাতেই হবে আল্লাহর রহমতে, খালি মনের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। তাহলে এই জায়গায় এই যে দরখাস্তটা, এটা কত ধারায় দরখাস্ত? 496। যদি প্রশ্নে থাকতো যে তারে ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করে নিয়ে গেছে, তাহলেও কিন্তু দরখাস্ত হুবহু একই হতো, শুধু ওই বিষয়ের আত্মসমর্পণের ওই জায়গায় কি থাকতো? হাজতি। কি বিথিকা, কোনো প্রশ্ন আছে? না, ধারা বাড়বে কেন? না কেন? এই জায়গা তো যেহেতু 471, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাদের ভিতরে ঢুকুক আর না ঢুক, এটা তো জামিনযোগ্যই, ঢুকলেও জামিনযোগ্য, না ডাকলেও যাবো। এখন জামিনযোগ্য অপরাধে আপনারা গ্রেফতার করবে না? অবশ্যই করবে। তখন তো আপনি এসে আমার জামিন চাইতে হবে। যদি আমি গ্রেফতার করার আগে আমি জামিন চাই, তাহলে আমার ওই জায়গায় আত্মসমর্পণ পূর্বক। আর যদি গ্রেফতার করার পরে এসে জামিন চাইছি, তাহলে কি হাজতে আসামি। এই হলো কথা। আর যদি এটা জামিন অযোগ্য অপরাধ হতো, তাহলে কত হতো? 497। এখন যদি স্যার আসামি এই ডিস্ট্রিক্টে আসামি অন্য ডিস্ট্রিক্টে ধরা গেছে, এখন তো এই জায়গাটা একটু সেভ হয়ে গেল, বুঝলেন স্যার?
তাহলে সেখানে আমি আগে প্লেন বুঝেন, ফাউল কথায় আসেন না এই জায়গা, তাতেও চেঞ্জ হবে না। কোনো প্রশ্ন আছে? যে যে মুসাবাদাটা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ধারাগুলো আল্লাহর রহমতে ধরতে পারবেন, না ধরার কোনো সমস্যা নাই। যেভাবে আগাচ্ছি আপনার চেষ্টা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আমি বর্তমানে যা পড়তেছি এটা আমি ঠিকঠাক ভাবে পড়বো। এই দায়িত্ব যখন ঠিকঠাক ভাবে পালন করবেন দেখবেন যে আমাদের কোর্স শেষ, আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এখন যেটা পড়বো সেটা হলো হাজতে আসামির পক্ষে 497 ধারায় জামিনের আবেদন। আচ্ছা, একজনের প্রশ্ন আছে, দেখি কার প্রশ্ন আছে। স্বপন সাহেব, হ্যাঁ স্বপন সাহেব কি প্রশ্ন আছে বলেন। স্বপন সাহেব বলেন কাইন্ডলি। হ্যালো স্যার, হ্যাঁ তাহলে স্যারকে জানালেন স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার, এই আসামি যদি মানে এই স্বেচ্ছা আত্মসমর্পণ করে জামিন চায়, যদি কোর্ট ওই সময় জামিন না দিয়ে ভিতরে এই কারাগারে পাঠায় দেয়, এরকম কি হয়? হ্যাঁ অবশ্যই হয়, স্যার অবশ্যই আমার হয়। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমি একটু বলি, হ্যাঁ আপনার প্রশ্ন স্যার, নিচ্ছি, অবশ্যই হয়। কিন্তু এই 496 ধারায় যখন আপনি দরখাস্ত করবেন জামিনযোগ্য অপরাধে, সেই জায়গায় তো আপনার জামিন দিতে আদালত বাধ্য, এই জায়গায় ভিতরে ঢুকাবে না। কিন্তু আপনি একটা হত্যা মামলায় দেখা গেল জামিন চাইছেন, আত্মসমর্পণ করে আপনার ভিতরে ঢুকাই দিছে, অবশ্যই হয়, তখন আপনাকে আবার জামিনের দরখাস্ত করতে হবে। হ্যাঁ বলেন, মিলি রহমান তখন বলেন। তখন তখন হবে হাজতে আসামির পক্ষে। তখন যখন আবার আপনি জামিন চাইবেন তখন হলো হাজতে আসামি। জি 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 স্যার, স্যার, yes, thank you, মুসাফিরের স্যার। সময় যদি বিষয় আর হচ্ছে বিষয় আর কত ধারায় হচ্ছে আমি মানে আবেদনটা করব বুঝতে না পারি স্যার, ওই ক্ষেত্রে কি করব স্যার? কি বুঝতে পারেন নাই? বিষয় আর কত ধারা, তাই? হ্যাঁ হ্যাঁ, যদি প্রশ্ন দেখে আমি বুঝতে পারছি না যে কি বিষয় লিখবো আর ধারাটা কি হবে। মানে তাহলে লিখবেন যে হাজতে আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট ধারায় জামিনের আবেদন। আর ধারা যদি অনেকগুলা থাকে তাহলে দুইটাই মেরে দিবেন, 496 497 ধারায় জামিনের আবেদন। বই পড়বেই আর হ্যাঁ থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর আপনারা অনেকে ভয় পাচ্ছেন, এই শুনেন, আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে আল্লাহ এত কোন ধারায় আসছে আমি জানবো কিভাবে। আপনি অবশ্যই জানবেন, দণ্ডবিধি যখন আমাদের পড়া হয়ে যাবে অলরেডি আপনি জানতে পারবেন। আচ্ছা, তো আমরা হাজতে আসামির পক্ষে 497 ধারায় জামিনের আবেদন। 497 মানে হলো কি, জামিন অযোগ্য অপরাধ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, সূত্র জিআর মামলা নাম্বার এত। এখন জামিন অযোগ্য মানেই যে মামলাটা জিআর বিষয়টা তা না, এটা জিআর হইতে পারে, এটা কি সিআর হইতে পারে, আমরা জিআর দিলাম। ধারা এই যে দেখেন, এই জায়গা তো ফ্যাক্ট বলে না, আগেরটা তো ফ্যাক্ট আছে, এই জায়গা ফ্যাক্ট না, এটা আমরা আমাদের মতো বসাইছি। 34, 307, 323, 324, 379, 382, 385, 506 এই জায়গা কার কি আছে আমি একটু বলে দিই। এগুলা এর মধ্যে জামিন যোগ্য আছে, জামিন অযোগ্য আছে। এই যে 34 হলো অভিন্ন অভিপ্রায়, 307 অ্যাটেম্প টু মার্ডার, 323 ভলেন্টারিলি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপন, 324 ভলেন্টারিলি কজিং হার্ট, সরি 323 তো ভলেন্টারিলি কজিং হার্ট, আর 324 হলো ভলেন্টারিলি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপন, 379 থেপ, 382 হচ্ছে আপনার চুরি, ওই যে মৃত্যু আঘাত এগুলা নিয়ে, এগুলার উদ্যোগ দিয়ে চুরি, 385 চাঁদাবাজি, 506 অপরাধজনক ভীতি প্রদর্শন। বুঝছেন? তো এর মধ্যে এই হলো দরখাস্ত। কারণ আপনি যখন জামিন অযোগ্য অপরাধের দরখাস্ত, শুনেন আমি একটা কথা বলি, বর্তমানে প্লেন দরখাস্ত দিবে না, মানে আপনারা বলবে না যে 496 ধারায় দরখাস্ত লিখুন বা 497 ধারায় দরখাস্ত লিখুন। বর্তমানে অবশ্যই একটা ফ্যাক্ট থাকবে, এই ফ্যাক্টের উপরে কি দরখাস্ত লিখুন। তাহলে আমরা আগে শিখি, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। দেখেন, জিদান গং, এই গং মানে হচ্ছে আদার্স, কি বলেন, মানে অন্যান্য, আরো আছে। এই জিদান গং হচ্ছে কি আসাম, বনাম রাষ্ট্র, এই জায়গা হচ্ছে কি বাদী।
এই রাষ্ট্রবাদী আমি আগে লিখতে পারতাম আর জিদানগং কি পরে লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। আসামির ওই জায়গায় যে লিখছি একটা একটা অবলিক দিয়ে লেখেন দরখাস্তকারী, কারণ এই জায়গায় জামিন চাচ্ছি, তাহলে দরখাস্তকারী কারা? আসামি। পারবানি আপনাদের আসামির এই তো দরখাস্ত বাদী দিয়ে দরখাস্ত হবে, জামিন কি বাদী চাচ্ছে? তাই তো ঢুকছি আপনি আপনাদের কথা বলবেন আমাদের বিষয়, হাজতি আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধি 497 ধারায় জামিনের আবেদন। তার মানে এই মামলায় অলরেডি কি বলেন বিথিকা, আপনি যেটা বললেন স্যার বাদীর পক্ষে কি লিখছেন, দরখাস্ত লিখবো কিনা? জামিনের দরখাস্তটা সবকিছু মুখস্থ না, যুক্তি দিয়ে বুঝবেন। জামিনের দরখাস্ত তো বাদী করে না, জামিনের দরখাস্ত কে করে? আসামি। তাহলে দরখাস্তকারী কে? আসামি। বুঝতে পারছেন? জামিনের বাধা আচ্ছা, এবার আসামি পক্ষে সবিনয় নিবেদন। এই যে অনেক কথা বলার আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে সকল যুক্তি উপস্থাপন করা যায় এগুলো করতে পারেন। আপনি এই জায়গা যা আছে সেগুলো ছাড়াই যে বিষয়ে এইভাবে বলতে পারেন যে আসামি সম্পূর্ণ একজন আইন ভঙ্গকারী নির্দোষ নাগরিক। পূর্বে তার যেহেতু আসামি একজন মানে সুঙ্গা নাগরিক, তার বিরুদ্ধে এর আগে কোনো মামলা মোকদ্দমা নাই, দুইটি দিয়ে দিলেন। তারপরে মামলার বিবরণ এই যে 3টে দিয়ে দিলেন। তারপর বললেন যে উল্লেখিত যে ফ্যাক্ট, এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, তাই সে জামিন পাওয়ার কি হকদার বটে। তারপরে যেদিন ঘটনা ঘটছে সেই দিন আসামি ঘটনাস্থলে ছিল না, সে ছিল অন্য জায়গায় কি কর্মরত। এরকম আপনার মতো করে কি কতগুলো গ্রাউন্ড দিয়ে দিবেন। তারপরে আরো দিতে পারেন যে যেহেতু আসামির বয়স 16 বছরের কম এবং আসামি একজন অসুস্থ ব্যক্তি, তাই আইনের দৃষ্টিতে সে জামিন পাওয়ার কি হকদার বটে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 জি। দেখেন তাহলে হাজতে, এই যে আমরা একটু পড়ি যে হাজতে আসামি একজন সম্পূর্ণ নিরীহ নিরপরাধ এবং নির্দোষ প্রকৃতির ব্যক্তি। অভিযোগপত্রের বর্ণনা মতে কথিত তারিখ ও সময়ে কথিত অপরাধের সহিত হাজতে আসামি কোনো ক্রমে কি ছিল না, জড়িত ছিল না। পক্ষান্তরে অভিযোগকারী নিছক হয়রানি করিবার বদমতলবে অত্র মিথ্যা মামলায় হাজতে আসামিকে মিথ্যাভাবে জড়িত করিয়াছে। তারপরে যদি দেখি যে অত্র মামলার অভিযোগের বর্ণনা মতে আসামি বিগত এত ইংরেজি আনুমানিক দুপুরে এত ঘটিকার সময় এই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ঘাটপাড় পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান করে। আসামি অসৎ উদ্দেশ্যে বাদিনীকে হাত ধরিয়া টানাটানি করতে থাকে। টানা হেঁচড়ার এক পর্যায়ে আসামি হত্যার উদ্দেশ্যে বাদিনীকে গলায় ছুরি ধরিয়া হত্যার ভয়ভীতি প্রদর্শন করে এবং চিৎকার চেঁচামেচি করাতে 2 নং আসামি মুখ চাপিয়া ধরে। আসামিকে অজ্ঞাত ব্যক্তি বাদিনী ডান হাতে ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগ থেকে টিউশন ফি 40,000 টাকা, বিমল মোবাইল ফোন যার মূল্য এত এবং কানের দুল যার মূল্য আনুমানিক 1,25,000 টাকা ছিনতাই করিয়া নেয়। এটা হলো মামলার বিবরণ। এরপরে দেখেন হাজত আসামি একজন ছাত্র, তিনি এই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত করছেন। ঘটনার তারিখ ও সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ছিল না। হাজত আসামি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই যে দেখছেন তার কোনো পূর্বে অপরাধের নজির নাই। বলছি হাজত আসামি আর্থিক সামাজিক ও পারিবারিক কি আছে, সুনাম আছে। তারপর যদি দেখেন হাজত আসামি বিগত, এই যে হাজতে আসামি বিগত এত তারিখে বিনা বিচারে জেল হাজতে মানবতার জীবনযাপন করতেছে, মানে এতদিন ধরে সে কারাগারে আছে। মামলাটি এখনো তদন্তাধীন। মামলার হবে, এখানে মালার হয়ে গেছে, মামলার আমাদের মালা খানে আসে নাই। মামলার এখনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। ইংরেজি তারিখে আসামির চূড়ান্ত পরীক্ষা, যে কারণে হাজতে আসামি জামিন পাওয়ার কি আইনগত অধিকারী। হাজতে আসামি একজন স্থানীয় ব্যক্তি। হাজতে আসামি জামিন মুক্ত পাইলে পালিয়ে যাইবার বা বিচারে যাইবার কোনো সম্ভাবনা নেই, যে কোনো শর্তে জামিনদার দিতে কি আছেন, প্রস্তুত আছেন। অতএব প্রার্থনা যে হুজুর আদালত কৃপা বিতরণ পূর্বক, এই কৃপা বিতরণ পূর্বক লিখতে যায় যেন কলম ভাগে না, ঠিক আছে? হুজুর আদালত ন্যায় বিচারের স্বার্থে অত্র আবেদন পত্র সহৃদয়তার সহিত বিবেচনা করিয়া হাজতে আসামিকে জামিনে মুক্তি দান করিতে বিহিত মর্জি হয়। ইতিতাং এত।
তারিখ একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা 496 ধারা দরখাস্ত শিখলাম, 497 ধারা দরখাস্ত শিখলাম। আমরা হাজতি আসামি কিভাবে লিখতে হয়, আবার আত্মসমর্পণ করলে কিভাবে লিখতে হয়, দুইটাই কি শিখলাম। আবার আপিলের শর্তে কিভাবে জামিন পেতে হয় সেটাও শিখলাম। এখন আমরা আরেকটা দেখবো, দেখেন এই জায়গায় চলে আসি। কোনো প্রশ্ন আছে কিনা যতক্ষণ পড়লাম, যতদূর পর্যন্ত পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন দয়া করে। হাজতি আসামি মহিলা কে, যে কোনো কিছু হইতে পারে। দেখেন মহিলা হাতে কোনো সমস্যা আপনার, না তুমি পয়েন্ট কি পাল্টাবেন পয়েন্ট বলেন। বিড়ালের শাস্তি দেখছেন, খাবার সামনে দিচ্ছে পয়দারি ভিতরে দিয়ে। আচ্ছা দেখেন, এই জায়গায় মহিলা পুরুষদের দরকার নাই, আমার বাংলাদেশের নাগরিক কিনা বা মানুষ কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আর মহিলা হইলে তো আপনি আরো একটা গ্রাউন্ড পাইলেন, যে মহিলা সত্ত্বে জামিনের আলাদা গ্রাউন্ড আছে। আচ্ছা ঘুরতেই থাকে সব। গরম লাগতেছে আমাদের সামনে। এটা একটু পড়ি। 1860 সনে দণ্ডবিধির 304 ধারায় অভিযুক্ত আসামির জন্য একটি জামিনের দরখাস্ত প্রস্তুত করুন। 304 ধারাটা বলতেন। 304 ধারা মানে কি? নিন্দনীয় নরহত্যা। 304 ধারা মানে নিন্দনীয় নরহত্যা। এই অনলাইনে যারা আছেন, কথা কি শোনা যাচ্ছে আমার? আস্তে শোনা যায় নাকি একটু জানেন? আপনার এই যে দেখেন, আপনার ইচ্ছামতো আদালত এবং পক্ষগণের নাম ব্যবহার করুন। কস্ট টাইটেল সংশ্লিষ্ট আইন উল্লেখ করুন। এই যে দেখতেন, কস্ট টাইটেলে সংশ্লিষ্ট আইন উল্লেখ করুন। বার কাউন্সিল পরীক্ষা কততে আসছে? 8-এ আসছে, 3-এ আসছে, 11-তে আসছে। দেখছেন, 8-এ আসছে, 3-এ আসছে, 11-তে আসছে। অথবা দেখেন, অথবা দণ্ডবিধির 302 ধারায়, 302 ধারা মানে কি? খুন। অভিযুক্ত আসামির জন্য একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। দরখাস্তে কস্ট টাইটেল আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করুন। কস্ট টাইটেল মানে বুঝেন? কস্ট টাইটেল মানে ওই যে আদালতের নাম, সূত্র, ধারা, এইগুলা। তাহলে এই জায়গায় জিজ্ঞেস করছে, এই পরীক্ষা আসছে 304 অথবা কত? 302। বলেন তো 304 বা 302 এর দরখাস্ত যেটা বলছে, এটা কি 496 ধারায় দরখাস্ত হবে, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, কোনটা? এটা অবশ্যই জামিন অযোগ্য। কত ধারায় হবে দরখাস্ত? 497 ধারায়। 497 এখন 498। 98 কেন বললেন? এই জায়গায় লেখা তাই। আচ্ছা, এটা 98 জামিন পরে। অযোগ্য। এই এই যে অপশনে 98, আপনারা কখনো আগে ভাগে লাইন পড়বেন না, ঠিক আছে? ওই যে পরে পড়তেছি। এই জায়গা যদি দরখাস্ত আসতো, এই যে যে প্রশ্ন দুইটা আসছে, তাহলে অবশ্যই দরখাস্ত হতো কততে? 497-তে। কথা ক্লিয়ার? যদি কখনো এরকম হতো যে হাজতি আসামি আমলি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে বা দায়রা জজে জামিন চাইছে, ধরেন আমলি আদালতে জামিন চাইছে, জামিন দেয় নাই, তখন তার নিম্ন ম্যাজিস্ট্রেট আদালতের দরখাস্ত কি হয়ে গেছে? নামঞ্জুর হয়ে গেছে। তাহলে এখন জামিন চাইতে হবে কোথায়? দায়রা জজের কাছে। এখন যখনই আমি দায়রা জজের কাছে যাব, তখনই হয়ে যাবে ফৌজদারি বিবিধ মামলা 498 ধারা। কত বলেন? 498। গতদিন আপনাদের বোঝাইছিলাম, মনে আছে যে 498 ধারায় 3টা জিনিস আছে। আগাম জামিন 498, নিম্ন আদালত জামিন না দিলে কত? 498। আর একটা হলো বেল বন্ডের টাকা কমানো। এই 3টা বিষয় আছে কততে? 502 কে 498। কম দিলে এখন এখন যাই হোক, শুনেন আমি এই জায়গায় কি লেখাইছি দেখেন, যে যেহেতু 304, 302 ধারায় অপরাধ জামিন অযোগ্য, তাই 497 ধারায় আমলি আদালতে বা বিচার আদালতে জামিনের জন্য আবেদন করতে হবে। যদি 497 ধারায় জামিনের আবেদন না মঞ্জুর হয়, তাহলে 498 ধারায় দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে ফৌজদারি মিস কেসের মাধ্যমে জামিনের আবেদন করতে হবে। যেহেতু
উপরে 497 ধারায় জামিনের আবেদন আলোচনা করা হয়েছে, মানে আমি বুঝাচ্ছি যে 497 কিভাবে লিখতে হয় এটা তো আমরা আগেই পড়ছি। তাই নিম্নে 498 ধারায় জামিনের দরখাস্তের মুসাবিদা করা হলো। 498 মানে হলো আপনি আগে এক জায়গায় জামিন চাইছিলেন, সেই জামিনটা আপনার কি দেয় নাই, এই জন্য আসছে। হ্যাঁ অবশ্যই এ জায়গায় আসতেছে, এই কারণে আমরা চাইবো কত ধারায় 498। এখন দেখেন এই যে দেখেন মোকাম টোকাম না লিখে শুধু বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত লিখলে কি হবে? জেলা ও দায়রা জজ কেটে দেন, শুধু দায়রা জজ লেখেন, জেলাও কাটেন, শুধু কি দায়রা জজ আদালত ঢাকা। সূত্র ফৌজদারি মিস মামলা নাম্বার। মিস মানে হলো এর বিবাহ হয় না এই মামলার, তাই তো? মিস মানে হলো মিসেলেনিয়াস, বিবিধ। মিস মানে হচ্ছে বিবিধ। এই জায়গা যদি বাংলায় লিখতেন তাহলে হতো ফৌজদারি বিবিধ মামলা নং, ফৌজদারি বিবিধ মামলা নং ডট ডট 2018। এই জায়গা আমি কোনো নাম্বার বসাবো না, কারণ এই জায়গা মিস কেস কত এটা বসাবে দায়রা জজ কোর্ট। সেভাবে স্যার লিখে রাখছে। যেভাবে মনে রাখতে চান রাখেন, সমস্যা নাই। দেখেন উদ্ভূত এখন আগের দরখাস্ত গুলোতে আমরা এখন সূত্র জিয়ার মামলা নাম্বার এত, সূত্র সিয়ার মামলা নাম্বার এত, কিন্তু আগের দরখাস্ত গুলো 96 97 ওই জায়গা কি মিস মামলার কথা ছিল? নাই। কিন্তু এই জায়গা মিস মামলার নাম্বার। এখন এই মিস মামলাটা কোন মামলা থেকে উদ্ভূত হয়েছে এটা লিখতে হবে। এইটা সাভার থানার মামলা নং 2 মানে 2-1 2017। এবার লাগবে ধারা কত? ধারা হলো এই ধারা হলো কোন ধারার মামলা? দণ্ডবিধির কত ধারা? 302। বুঝতে পারছেন? তাহলে 498 ফৌজদারি বিবিধ মামলা, বিবিধ মামলা নাম্বার আমরা দিব না, তো লিখতে হবে যে অমুক থানার মামলা নাম্বার এত। এটা থানার মামলা না হইয়া এটা সিআর মামলাও হতে পারত, উদ্ভূত সিআর মামলা নাম্বার এত। তাহলে দেখেন মোহাম্মদ আলামিন আসামি দরখাস্তকারী হাজুতি, দেখছেন? বনাম রাষ্ট্র ইনি কি প্রতিপক্ষ, মিস কেসে প্রতিপক্ষ লিখতে হয়, বুঝতে পারছেন? বা বাদী প্রতিপক্ষ লিখলেও কোনো সমস্যা নাই। এই জায়গার বিষয়টা দেখেন, বিষয় বাদী পক্ষ বোঝেন নাই কেন? রাষ্ট্র তো যে কোনো ফৌজদারি মামলার বাদী, আর এই দরখাস্তের প্রতিপক্ষ রাষ্ট্র না। এবার কি বুঝতেন আসমা খানম? না অন্য বোঝেন নাই? কেন বোঝেন নাই? এই জায়গা আসামি দরখাস্ত করতেছে, এটা একটা মিস কেস, তাহলে মিস কেসের যে প্রতিপক্ষ সে রাষ্ট্র না। আসামি যদি আমি যদি দরখাস্ত করাই তাহলে প্রতিপক্ষ কেটা? রাষ্ট্র। আর রাষ্ট্র এই মামলার তো বাদীও, তবে বাদী অবলিক প্রতিপক্ষ। আচ্ছা এবার দেখেন বিষয়, কথা বলেন না। বিষয়টা হলো আপনি যদি না বুঝেন তাহলে বিষয় একেবারে প্লেন লিখবেন, ফৌজদারি কার্যবিধি 498 ধারায় জামিনের আবেদন, কথা শেষ। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এই জায়গা যেটা লিখতে হয় যে অমুক তারিখে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন করছিলাম, সেই জামিনের আবেদনটা নামঞ্জুর করতে, সেই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে অদ্য দায়রা জজ কোর্টে জামিন এত ধারায় জামিনের আবেদন। বুঝছেন? এই যে দেখেন বাস্তবে যখন আপনারা কোর্টে গিয়ে এই মিস কেস করবেন তখন এই বিষয়টা এভাবেই লেখে। এই যে 19/4/2018 তারিখে বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট ঢাকা কর্তৃক উত্তরখান থানা মামলা নং এত অভিযুক্ত আবেদনকারী জামিনের দরখাস্ত, এই যে দেখেন কি হইয়া নামঞ্জুর হওয়ায় উক্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 498 ধারায় অভিযুক্ত দরখাস্তকারীর পক্ষে জামিনের আবেদন। বুঝেন কিনা? কিন্তু 496 আর 97 ধারায় যে জামিনের আবেদন করছি ওই জায়গার বিষয় কি এরকম হবে না? ওই জায়গায় কি কোথাও নামঞ্জুর হয়েছে না? কিন্তু 98 দরখাস্ত যখন আমি করতেছি তখন তো অলরেডি এক জায়গা কি হয়েছে নামঞ্জুর। লিখেকা বোঝা গেছে? তাহলে কত খুশি, বুঝলি কত খুশি লাগে দেখেন। আচ্ছা আচ্ছা আমরা পড়াই আসি। দেখেন এখন ভাই এই জায়গার মাঝের যে বিষয়গুলো
এই বিষয়গুলো হুবহু আপনি ওই যে 96 97 যা লিখছেন তাই লিখলেই হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনার প্রশ্ন অবশ্যই আমি নিব, একটু ধৈর্য ধারণ করেন, আমি প্রশ্ন অবশ্যই নিব, ধৈর্য ধারণ করেন। শুনে নাই যে আসামি ও আইন মান্যকারী সুনাগরিক মামলার বিবরণ, এই যে অত তারিখে তারে গ্রেফতার করে, গ্রেফতার করার পর নিম্ন আদালতে আমরা এত তারিখে কি জামিনের আবেদন করি, সেটা নামঞ্জুর করে, তাই আজকে এই আদালতে জামিন আবেদন করছি। তারপরে যে এগুলো যা যা বলবেন সেগুলো হলো যে এই যে ঘটনার দিন সে ছিল না, তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নাই, পূর্ব শত্রুতার জের ধরে এই মামলা করছে, তারপরে তার বিরুদ্ধে এই কোনো সুনির্দিষ্ট এফআইআর এ বা আপনার ওই যে চার্জশিটে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, তাই সার্বিক দিক বিবেচনায় তাকে জামিন দিতে কি হয়, তার স্ত্রী হাসপাতালে, তার ওই দেখেন। তো তাহলে এই যে আসামি পক্ষের বিনীত নিবেদনে এই যে এই জায়গা বিস্তারিত বলা আছে, এগুলো আর না পড়ি, আমরা যে মূল যে থিম, আমার এই জায়গা জাস্ট লেখার জামিনের দরখাস্ত যে জিনিসটা মেইন সেটা হলো কস্ট টাইটেল লেখা, যে বিজ্ঞ আমলে আদালত এত, ফৌজদারি বিবিধ মামলা নাম্বার এত, বিবিধ উদ্ভূত অমুক নাম্বার কেস ধারা এত, তারপরে বাদী বিবাদী বা আসামি বিষয় এই, তারপরে আসামি দরখাস্তকারী বিনীত নিবেদন এই যে। হ্যাঁ স্বপন সাহেব বলেন। স্যার ওই যে উদ্ভূত সাভার থানার মামলা হোক, ওইটার নাম্বার ঠিক আছে, আবার এখানে বিষয়ের এখানে আবার উত্তরখান থানার মামলা হোক, ঠিকানা দুইটা হইলো না স্যার, কোনটা হবে? এটা আপনারা জাস্ট মানে দেখানোর জন্য বলেন, মানে এই যে আপনি ঠিকানা ওই জায়গা উত্তরখানের জায়গা সাভার থানার মামলা হলে লিখে দেন, সমস্যা নাই, এটা আপনারা বোঝানোর জন্য, বুঝছেন? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা দেখেন, উনি একটা প্রশ্ন করছে, সেটা হলো এই যে আমরা এই জায়গা উদ্ভূত সাভার থানা মামলা নাম্বার এত, আর এই জায়গা বিষয়তে সাভারের ওই জায়গা হয়ে গেছে উত্তরখান থানার মামলার নাম্বার, তো এটা ভুল হয়েছে, এই জায়গা উত্তরখানের জায়গা হবে কি সাভার, পাইছেন? আমরা উদ্ভূত সাভার থানার মামলা দিছি না, আর বিষয়ে লেখা হয়ে গেছে কি উত্তরখান, তো এই জায়গা হবে কি সাভার। আমি বিলিভ করি না যে আপনারা এটা মুখস্থ পড়বেন কেউ, এটা তো আমার নিজের মতো করে কি করতে হবে, লিখতে হবে। জি বলেন। নির্মলের ক্ষেত্রে কখনো মিস হওয়ার করছে আগাম ওয়ার্ডের সমাপ্ত এবং মিস বুঝতেছি, আপনার প্রশ্নের উত্তরে আসতেছি, ধৈর্য ধারণ করেন। না, আগাম জামিনীয় মিস আসবে না, আর জামিনের মুসলেকাতেও মিস আসবে না, এই যে আসতেছি, আসেন। পরেরটাই চলে আসি, দেখেন পরেরটাই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনার জানতে হবে। ফৌজদারি রিটেনে কিছু কিছু মুসাবিদা আসবে, দেখেন ধরে নেবেন হয় জামিন আসবে, নাহলে অব্যাহতি আসবে, নাহলে সিয়ার মামলা আসবে, নাহলে নারাজি আসবে, আসবে তো আসবেই, এই মুসাবিদা ছাড়া কোনো গতি নাই, সব মুসাবিদা আপনার শিখতেই হবে। আবিষ্কার হওয়ার কোনো সুযোগ নাই, আর শুনেন, আবিষ্কার হোক আর যা হোক, আমি ধরেন আপনার অনেক আধুনিক অস্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু সব অস্ত্র তো আপনার কাছে নাই, আমার কাছে আছে একখান লাঠি, তো আমার এই লাঠি দিয়েই আমার যুদ্ধে জয়লাভ করতে হবে, তার মানে অস্ত্র তো অনেক আবিষ্কার হয়েছে, আমার যাই আসুক না কেন, আমার টার্গেট থাকবে আমি যতটুকু শিখছি ততটুকু দিয়ে যাতে আমি পাস করতে পারি, আমি এটা সর্বোচ্চ ব্যবহার করব, বুঝেন কিনা? আপনারা এই যে মোবাইল ফোন ব্যবহার করেন, আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনের যদি 100টা ফাংশন থাকে, আমি আপনি ব্যবহার করি মাত্র 5%, জানেন? 5%। তো বাংলাদেশ বার কাউন্সিলে আমাদের একজন প্রশ্ন করছে, আর কোনো কিছু আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে নাকি, মানে সমস্যামূলক প্রশ্ন, মুসাবিদা, ইংরেজির প্রশ্ন, আর কোনো কিছু আছে কিনা। আর আবিষ্কার মনের মধ্যে রাখবেন, আবিষ্কার কে ও আমারে পাহাড় পর্বত জানিয়ে আসুক, আমি আল্লাহর রহমতে পার হয়ে
আচ্ছা, এখন আমরা আর একটা দরখাস্ত করবো, দেখেন। বেল বন্ডের জন্য আদালত অধিক পরিমাণ অর্থ, ধরা যাক 1 লক্ষ টাকা ধার্য করছে। বেল বন্ডের টাকা মানে হলো যখন একজনের জামিন দেয়, আহ জামিন দেয় বলে যে 5,000 টাকার বন্ডে জামিন, 10,000 টাকার বন্ডে জামিন। অনেক ম্যাজিস্ট্রেট আছে, গতদিন লক্ষ্য করলাম ওই উকিল সাহেবরা করে কি, জামিন পাওয়ার পরে ওই আসামির কাছে যে বলে যে তাড়াতাড়ি 5,000 টাকা দাও। ওই যে স্যার বলছে শোনো নাই, 5,000 টাকার বন্ডে জামিন দিছে, এরকম অনেকে আদায় করে। তো এই জন্য অনেক ম্যাজিস্ট্রেট দেখলাম যে কতদিন জামিন দিছে, যতগুলো জামিন দিছে সব 100 টাকার বন্ডে। মানে উকিল যদি নেয় হোক ওর কাছে কত নিবে, 100 টাকা। আবার আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 7 ধারার আদালতে ওই জায়গায় গেলাম, উনি 15,000 টাকার বন্ডে শান্তি রক্ষার মুচলেকা দিছে। তো ম্যাজিস্ট্রেট সাহেব আবার বলে দিচ্ছে যে এই 15,000 টাকা কিন্তু এখন দিবেন না, কেউ চাইলেও দিবেন না, এগুলা কিন্তু সামনে। মানে উকিলের ইনকাম কেউ সহ্য করতে পারতেছে না। আসেন, দেখেন। আচ্ছা, যাই হোক, দেখেন। আচ্ছা, তো বেল বন্ডের জন্য আদালত অধিক পরিমাণে অর্থ, ধরা যাক 1 লক্ষ টাকা ধার্য করেছে। আপনি বেল বন্ডের অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য যুক্তি প্রদর্শন করুন। মানে আপনি চাচ্ছেন এই যে 1 লক্ষ টাকার বন্ডে যে জামিন দিল বা 1 লক্ষ টাকার বন্ডে যে আপনি মুচলেকা দিল, এটা আপনি কি করতে চান? কমাতে চান। উক্ত অর্থ কমানোর জন্য একটি দরখাস্ত লিখুন। বার কাউন্সিল পরীক্ষা দেখেন 2008-এ এসেছে, 3-এ এসেছে, আবার কত 11-তে আসছে। তো আপনি যদি মনে করেন যে এই মুসাবিদা টুসাবিদা এগুলো আগের পরীক্ষায় আসতো না, আপনার মানে ধারণা সম্পূর্ণ ভুল। কিছু ক্ষেত্রে আগের পরীক্ষাও বরং কঠিন ছিল। কিন্তু আচ্ছা, দেখেন। এইটা- আচ্ছা, আমরা আলোচনায় আসি। দেখেন আলোচনা, এ জায়গা যখন কোনো মুসাবিদা আসবে আগে চেষ্টা করবেন 2-4 কথা মানে ব্যাখ্যা করার, তারপরে সরাসরি চলে আসবে। হ্যাঁ, দেখেন, আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধি 498 ধারায়। 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুচলেকার অর্থের পরিমাণ মামলা যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, এবং সেটা কি হবে না, অত্যাধিক হবে না। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। তাহলে আমরা কি লিখবো, দেখেন। বিজ্ঞ মুখ্য মহানগর দায়রা জজ আদালত ঢাকা, মুখ্যটুক কেটে দেন, লিখবেন যে বিজ্ঞ দায়রা জজ আদালত কি ঢাকা। সূত্র শাহবাগ থানার মামলা নাম্বার এত। এই জায়গা 498 ধারাই হবে দরখাস্ত, কিন্তু এটা কিন্তু ফৌজদারি বিবিধ মামলা না। ধারা 304-এর সাথে কত 34, 304-এ হলো নিন্দনীয় নরহত্যা, 34 হলো অভিন্ন অভিপ্রায়। এই যে দেখেন, রাষ্ট্র ডট ডটের জায়গা কি বাদী বনাম মোহাম্মদ আলামিন, আলামিন গং লেখেন, আলামিন গং। আসামি আবেদনকারী, আসামি গণ আছে না, কেটে লেখেন আসামি অবলিক আবেদনকারী। লিখছেন? বিষয় ফৌজদারি কার্যবিধি 498 ধারায় বেল বন্ডের জন্য আদালত কর্তৃক ধার্যকৃত অর্থ যুক্তিসঙ্গত হারে কি কমানোর জন্য। এই জায়গায় কিন্তু আমরা বলবো না যে অমুক তারিখে নামঞ্জুর হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, তাই কি বলার দরকার আছে? এই জায়গায় আমি বলবো যে 498 ধারায় কি কমানোর জন্য আবেদন। তো এখন আমরা চলে আসি যে আসামি পক্ষের বিনীত নিবেদন। এই যে ওই যে আসামিদ্বয় নির্দোষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অট্ট মামলার সাথে কোনোভাবে জড়িত না। আসামিদ্বয়ের বিরুদ্ধে বাংলাদেশে কোনো থানায় পূর্বে কোনো মামলা রুজু করা হয়নি এবং কোনো আদালত কর্তৃক তারা কোনো অপরাধের জন্য পূর্বে কি দণ্ডপ্রাপ্ত হয়নি। তারপর যদি দেখি, অভিযোগকারীরা পূর্বের ব্যবসায়িক এবং সম্পত্তিগত দ্বন্দ্বের জের ধরে আসামিদ্বয়কে এই মামলায় মিথ্যাভাবে কি জড়িয়েছে। গত এত তারিখে আসামিদের পক্ষে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আসামিদ্বয়কে এই যে দেখেন 1 লক্ষ টাকা বেল বন্ডের ধার্য করে কি দেয়, জামিন দেয়। অত্র জামিনে জামিনদার আসামিদ্বয়ের এলাকার, অত্র জামিনে জামিনদার হলো আসামিদ্বয়ের এলাকার কি কমিশনার, মানে জামিনদার তো একজন হওয়া লাগে। তো জামিনদার হচ্ছে কি কমিশনার, কিন্তু উক্ত কমিশনারের 1 লক্ষ টাকা প্রদানের কি নাই, ক্ষমতা নাই। জামিনদার এককালীন সর্বোচ্চ 50,000 টাকা প্রদান করতে সক্ষম। তার সক্ষমতার প্রমাণস্বরূপ
জামিনদারের ব্যাংক সার্টিফিকেট আপনার বিবেচনার জন্য সংযুক্ত করা হলো। তারপরে যদি দেখেন জামিনদার এই মর্মে প্রত্যয়ন করছে যে আসামিদেরকে জামিনে মুক্তি দেওয়া হলে সে পলায়ন করবে না বা যে শর্তে তাকে জামিন দেওয়া হবে তা ভঙ্গ করবে না, কিন্তু আসামিদ্বয় যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে তার দায়ভার জামিনদারের উপর কি বর্তায়। কিন্তু জামিনদার আর্থিকভাবে নির্ধারিত 1 লক্ষ টাকা দিতে কি অক্ষম, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে এবং ন্যায় বিচার বিবেচনা করে বেল বন্ডের নির্ধারিত 1 লক্ষ টাকা কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করার কি করছি আবেদন। অতএব বিনীত আর্জি এই যে ন্যায় বিচারের স্বার্থে জামিনদারকে আর্থিক সক্ষমতা বিবেচনা করে বেল বন্ডে নির্ধারিত 1 লক্ষ টাকা কমিয়ে এত টাকা নির্ধারণ করতে কি হয় মর্জি হয়, এবং এমন আবেদন মঞ্জুর করলে আবেদনকারী চিরকাল কি থাকবে কৃতজ্ঞ থাকবে। বুঝতে পারছেন? এখন যে যে জিনিসটা আমরা পড়াই নাই, হ্যাঁ কোনো প্রশ্ন আছে বলেন, প্রশ্ন নিশ্চয়ই পরে, আগে আমার কথা শুনেন। যে জিনিসটা পড়াই নাই, ধরেন আপনারা গত আগামীবার এই আপনাদের লিখিত পরীক্ষা দিয়ে দিল, রিভিশনের সময় জামিনের দরখাস্ত করুন, তাহলে কত ধারা করবেন? আপিলে জামিনের দরখাস্ত তো 426, রিভিশনের জামিনের দরখাস্ত কত 435। সব জিনিস কিন্তু হুবহু এক, খালি 26-এর জায়গা আসবে কত 435। আর আপিলে যখন আপনি জামিনের দরখাস্ত করবেন, রিভিশনে যখন আপনি জামিনের দরখাস্ত করবেন, তখন ওই দরখাস্তে কিন্তু 96, 496, 497 এগুলো কিন্তু থাকবে না, ওই জায়গা থাকবে হয় 426 নাহলে 435। বুঝেন কিনা? আসেন আসেন, বুঝতে পারছেন? তো আপনাদের সবাই অনলাইনে আমাদের গ্রুপটা লক্ষ্য করবেন, আমি আজকে রাত্রে আপনাদের একটা ফ্যাক্ট দিব, ওই ফ্যাক্টের উপরে আপনি একটা জামিনের দরখাস্ত মুসাবিদা করে নিয়ে আসবেন আগামী ক্লাসে। ওই ফ্যাক্ট দেখে কয়টার দিকে ক্লাস, তো সামনে বৃহস্পতিবার, ওই সামনে বৃহস্পতিবার নিয়ে আসবেন। আর ফ্যাক্ট আমি আজকালকের মধ্যে দিয়ে দিব, যে এই ফ্যাক্টের উপর একটা জামিনের দরখাস্ত আপনাদের হোমওয়ার্ক, যে ওটা দেখে নিয়ে আসবেন। হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। স্যার আমি করবো নাকি স্যার অন্য কেউ? করেন, আপনিই করেন, স্বপন করেন আগে, বলেন। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে এই বেল বন্ডের টাকা যে 50,000, এটা জামিনদার এই টাকাটা কি কোর্টকে দিতে হয় না? যদি জামিনের সব শর্ত পালন করে তাহলে এটা এটা টাকাটা কোর্টকে দিতে হবে, এই টাকাটা এটা আমরা পড়ে ফেলছি, জামিননামা বাজেয়াপ্ত করে ফেলছি 514 ধারায়। জামিনের শর্ত যদি কেউ ভঙ্গ করে তাহলে জামিনদার এই টাকাটা দিতে ব্যর্থ থাকবে, এবং কিভাবে টাকাটা আদায় করবে সেটা বিস্তারিত বলা আছে 514 ধারায়। বিগত ক্লাস যে জায়গায় 514 ধারা পড়ছি ওটা দেখে নিবেন। আচ্ছা। আচ্ছা, আর প্রশ্ন কার আছে বলেন। স্যার আমার এই একই প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আমি রাত্রে একটা ফ্যাক্ট দিয়ে দিব, ওই ফ্যাক্ট দেখে জামিনের দরখাস্ত লিখে দেখাবেন। হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনি কে? স্যার আমি এমআইপুর থেকে শফিক বলছি। হ্যাঁ শফিক সাহেব বলেন। স্যার নামপত্রটা একটু বুঝাই বলবেন। নামপত্র হিসেবে যে প্রথম নামজারি খতিয়ান, আপনি যখন কোনো জমি রেজিস্ট্রেশন করতে যাবেন আপনার ওই জায়গায় দেখা যায় মিউটেশনের কাগজপত্র দেখাইতে হয়, সেটার বলে নামপত্তন বলছে। আচ্ছা আচ্ছা। আর যারা মিউটেশন বুঝেন না, যখন আপনি নতুন কোনো জমি কিনবেন, ধরেন আপনি যার কাছ থেকে কিনছেন ওই জমিটা তো তার নামে, এখন ওই খতিয়ানে তার নামের জায়গা আপনার নাম অন্তর্ভুক্ত করা, এটাকে বলে নামজারি বা মিউটেশন। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক ঠিক আছে আছে স্যার, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।